হ্যালো এভরিওয়ান, ফার্স্ট অফ অল তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে সুস্বাগতম। আজকে আমি তোমাদের শেখাতে চলেছি মুড অফ ন্যারেশন, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। আমি তোমাদের ভিডিওর প্রথমেই এই আশ্বাস দিতে পারি, আজকের ভিডিওটি তোমরা যদি সম্পূর্ণ দেখে নাও তাহলে তোমরা 100% ন্যারেশন চেঞ্জ শিখে যাবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে আসছি। আজকে আমরা শিখব ন্যারেশন। তো সবার আগে জেনে নিই ন্যারেশনের কয়টি স্পিচ থাকে। তোমাদের জানা আছে ন্যারেশনের দুটি স্পিচ, একটি হচ্ছে ডাইরেক্ট স্পিচ আর একটি হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, তো ডাইরেক্ট স্পিচ কি? ডাইরেক্ট স্পিচ হচ্ছে বক্তার কোনো কথাকে অবিকল যদি বলা হয় তাহলে সেটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচ কাকে বলে? বক্তার বক্তব্যকে অন্য কারোর মাধ্যমে যদি পরিবেশন করা হয় তবে তাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। আমি একটি উদাহরণের সাহায্যে তোমাদের বিষয়টিকে ক্লিয়ার করছি। হি সেইড আই এম ওয়েল, এটি হচ্ছে একটি ডাইরেক্ট স্পিচ। আর ইনডাইরেক্ট স্পিচের উদাহরণ আমি তোমাদের এখন বলছি না, কেন কি তোমাদের শিখতে হবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে কী করে কনভার্ট করতে হয় সেটা। তো এ প্রসঙ্গে তোমাদের বলে রাখি, দেখো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 8 থেকে 12 পর্যন্ত প্রতিটি ক্লাসে ডাইরেক্ট ন্যারেশন চেঞ্জ রয়েছে। তো ন্যারেশন চেঞ্জ সাধারণত ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টই করতে দেয়। তো সেই জন্য আমি প্রথমে ইনডাইরেক্ট স্পিচ কী করে, ইনডাইরেক্ট স্পিচের কোনো উদাহরণ আমি দিচ্ছি না, আমি শুধুমাত্র তোমাদের ডাইরেক্ট স্পিচের উদাহরণ দিচ্ছি। তো আমি এই উদাহরণটি লিখলাম, হি সেড আই এম ওয়েল, এটি হচ্ছে একটা ডাইরেক্ট স্পিচ। তো সবার প্রথমেই বলি ডাইরেক্ট স্পিচ চিনবে কি করে? দেখবে ডাইরেক্ট স্পিচের বক্তার বক্তব্যটি কোটেশনের মধ্যে থাকবে, অর্থাৎ ইনভার্টেড কমার মধ্যে থাকবে। ইনভার্টেড কমার মধ্যে যদি দেখো কিছু আছে তাহলে মনে করবে সেটা ডাইরেক্ট স্পিচ। এবার এই ডাইরেক্ট স্পিচকে আমরা কিভাবে ইনডাইরেক্ট স্পিচে কনভার্ট করব, তার জন্য তোমাদের আমি ধাপ বাই ধাপ সব শেখাতে যাব। তো আমি তোমাদের শুরুতেই বলেছি ডাইরেক্ট স্পিচ, একটি উদাহরণ দিয়েছিলাম, হি সেইড আই এম ওয়েল। আরেকটি উদাহরণ আমি তোমাদের সামনে তুলে ধরছি, হি সেজ টু মি আই এম ওয়েল। এখানে দেখো এই স্পিচটাকে বলা হয় ডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচে আবার কয়েকটি অংশ রয়েছে। কী কী অংশ রয়েছে সেটা তো সবার আগে আমাদের ভালো মতো বুঝে নিতে হবে। যেমন দেখো ডাইরেক্ট স্পিচ, এই যে ভার্বটি রয়েছে না, অর্থাৎ বক্তা বা স্পিকার, ইংরেজিতে যাকে বলে স্পিকার, এখানে হি হচ্ছে স্পিকার, স্পিকার যে বক্তব্যটি, যে ভার্বটি ইউজ করছে সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। দেখো ন্যারেশন চেঞ্জ করতে হলে এই বিষয়গুলো তোমাদের ভালো মতো বুঝতে হবে। যদি এই বিষয়গুলো না বুঝো তাহলে কিন্তু তোমরা কোনোদিনও প্রপার ন্যারেশন চেঞ্জ পারবে না। আর মনে রাখবে, গ্রামার 100% না পারলে তুমি কোনোদিনও 100% মার্কস নিয়ে আসতে পারবে না। গ্রামারে 100% তোমাদের পারতে হবে। আর আমি তোমাদের এই আশ্বাস দিতে পারি, এই ভিডিওটি দেখার পর তোমরা 100% ন্যারেশন পারবে, এমনকি একটা বাচ্চা পর্যন্ত ন্যারেশন চেঞ্জ করতে পারবে। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটি অবশ্যই দেখবে। তো চলে আসো, আমরা যেটা দেখে নিচ্ছি, হি কি এখানে? হি হচ্ছে স্পিকার, সেজ হচ্ছে রিপোর্টিং ভাব, অ্যান্ড এই যে দেখো রিপোর্টিং ভাবের পরে যেটি আছে সেটি হচ্ছে লিসেনার। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি রিপোর্টিং ভাবের দুটি পার্ট রয়েছে, ডাইরেক্ট স্পিচের দুটি আবার পার্ট রয়েছে। একটি হচ্ছে রিপোর্টিং ভাব পার্ট, আরেকটি হচ্ছে এই যে দেখো ইনভার্টেড কমার মধ্যে যে অংশটি আছে সেটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো ডাইরেক্ট স্পিচের মেনলি দুটি পার্ট রয়েছে। দুটি পার্ট কি? একটি হচ্ছে রিপোর্টিং ভাব পার্ট, আরেকটি হচ্ছে রিপোর্টেড স্পিচ পার্ট। তো আশা করি তোমরা স্পিকার, লিসেনার, রিপোর্টিং ভাব অ্যান্ড রিপোর্টেড স্পিচ কি জানতে পারছো। কেন আমি যে বাকি পরের টপিকগুলো আলোচনা করব তার জন্য তোমাদের রিপোর্টেড স্পিচ আর রিপোর্টিং ভাব খুব ভালো মতো জেনে নিতে হবে। তো রিপোর্টিং ভাব দেখো এখানে কি সেজ, আর রিপোর্টেড স্পিচ আই এম ওয়েল। রিপোর্টেড স্পিচ কী করে চিনবে? ইনভার্টেড কমার মধ্যে থাকলে সেটি রিপোর্টেড স্পিচ হবে। ক্লিয়ার? তো আমি তোমাদের যেহেতু 100% আলোচনা করব, সেই জন্য তোমাদের জানতে হবে সব ধরনের সেন্টেন্সের ন্যারেশন কী করে করতে হয়। তো তার আগে আমাদের জেনে নিতে হবে সেন্টেন্স কত ধরনের হয়। তোমরা আশা করি সবাই জানো টাইপ অফ সেন্টেন্স। আমরা জানি সেন্টেন্সকে মেনলি 5 ভাগে ভাগ করা যায়। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। প্রত্যেকটি সেন্টেন্সের ন্যারেশন কী করে চেঞ্জ করতে হয় আমরা এক এক করে আলোচনা করব। তো আমরা প্রথমেই চলে আসি অ্যাসার্টিভ সেন্টেন্স।
তো সবার আগে আমাদের জানতে হবে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে? অ্যাসার্টিভ সেন্টেন্স আমি তোমাদের সাধারণভাবে বলছি, যে বাক্যের দ্বারা কোনো কিছু নির্দেশ বা অনির্দেশ করা হয় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে। অ্যাসার্টিভ সেন্টেন্সে আমি তোমার বেসিক রুলস কি, চেনার নিয়ম কি, আমি মেনলি তোমাদের চেনার নিয়মটা দেখাবো। দেখো, আমি তোমাদের শুরুতেই বলেছি এই ভিডিও দেখার পর একটা বাচ্চাও ন্যারেশন চেঞ্জ করতে পারবে, সেই জন্য আমি এমনভাবে আলোচনা করব যেন একটা বাচ্চাও বুঝতে পারে। তো অ্যাসার্টিভ সেন্টেন্স কি করে চিনবে? অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার নিয়ম। অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার নিয়ম কি? নাম্বার 1, সাবজেক্ট দিয়ে শুরু হবে। নাম্বার 2, ফুল স্টপ, যেটাকে এই চিহ্নটাকে বলে ফুল স্টপ, ফুল স্টপ দিয়ে শেষ হবে। অর্থাৎ এস ভি ও এই ফর্ম অনুসারে হবে। এটাকে বলতে পারে স্ট্রাকচার। এস ভি ও এই ফর্ম অনুসারে, এস ভি ও ফর্ম বা স্ট্রাকচার অনুসারে হবে, তো এস ভি ও কি? এস হচ্ছে সাবজেক্ট, ভি হচ্ছে ভার্ব, অ্যান্ড ও হচ্ছে অবজেক্ট। ওকে, এস ভি ও ফর্ম হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এস ভি ও। ক্লিয়ার? তো আশা করি তোমরা বুঝতে পারছো অ্যাসার্টিভ সেন্টেন্স কি। যেমন আমি তোমাদের শুরুতে উদাহরণটি দিয়েছিলাম আই এম ওয়েল। তো আই এম ওয়েল হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমাদের বিষয়টিকে আমি একটি এক্সাম্পল দিয়ে বুঝাচ্ছি। দেখো, মনে করো লিখলাম আই এম ওয়েল। আই কি এখানে? আই দেখো সাবজেক্ট, এম কি ভার্ব, এখানে অবজেক্ট নেই, তাই তো? তাহলে দেখা যাচ্ছে সাবজেক্ট আছে অ্যান্ড ভার্ব আছে, আর শেষে থাকে ফুল স্টপ। অর্থাৎ সাবজেক্ট দিয়ে শুরু হবে, শেষে ফুল স্টপ থাকবে, অথবা এস ভি ও অনুসারে হবে। এই ফর্ম অনুসারে যদি থাকে তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। আশা করি বুঝতে পারছো। তো সবার আগে আমরা রুলগুলো দেখে নিই। রুল বা নিয়ম, তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকবে। তোমরা কিন্তু আগে রুলগুলো খাতায় লিখে নেবে। দেখো, রুল নাম্বার 1, আমি বলেছিলাম অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে প্রথমে আলোচনা করব। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের নেশন চেঞ্জ করতে হলে আমাদের রুলগুলো যেগুলো জানতে হবে, যেগুলো তোমাদের মাথায় রাখতেই হবে, তোমরা কি করবে? সবার আগে খাতায় শুনে শুনে লিখে নিবে। দরকার হয় ভিডিও পজ করে দেবে, পজ করে দিয়ে তোমরা লিখে নিবে আগে। ওকে, তো রুল নাম্বার 1 দেখো কি বলছে। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্সের ভার্বের কোনো পরিবর্তন হবে না। ওকে, রুল নাম্বার 2, রিপোর্টের ভাবটিকে টেল বা টেলসে পরিণত করতে হবে, তবে লিসেনার না থাকলে কোনো পরিবর্তন করতে হবে না। এবং নাম্বার 3, রিপোর্টের স্পিচটিকে দ্যাট দ্বারা যুক্ত করতে হবে। ওকে, এটি হচ্ছে 3টি মেন রুল। তো এবার চলো আমি 2টি উদাহরণের সাহায্যে তোমাদের ব্যাখ্যা করছি। তো আমি প্রথম উদাহরণটি লিখে নিলাম, হি সেজ টু মি আই এম ওয়েল। এখানে দেখো রিপোর্টিং ভাব সেজ কোন টেন্সে আছে? সেজ আমরা দেখতেই পাচ্ছি প্রেজেন্ট ফর্মে রয়েছে। যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে, আমি শুরুতেই বলেছিলাম রুল নাম্বার 1-এ রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টের স্পিচের ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। প্রথম ঝামেলা আমাদের নেই কিন্তু। এই জন্য মনে রাখবে, তোমাদের একটি কথা বলে রাখছি, প্রেজেন্ট কিংবা ফিউচার কিন্তু পরীক্ষায় আসে না বললেই চলে। আর যেহেতু আমি তোমাদের 100% শেখাবো, সেই জন্য আমি শুরুতে এই আলোচনাগুলো করে নিচ্ছি। দেখো, রিপোর্টিং ভাব এখানে প্রেজেন্ট ফর্মে রয়েছে, সেই জন্য রিপোর্ট স্পিচে ভার্বের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে কি করতে হবে? 2 নম্বর রুলসে কি বলছে? রিপোর্টিং ভাবটিকে টেল বা টেলসে পরিণত করতে হবে। এবার দেখো আমরা ইনডাইরেক্টে কিভাবে পরিণত করব। স্পিকার যা আছে তাই থাকবে, হি সেজ টু। দেখো সেজ টু, এখানে লিসেনার আছে, সেই জন্য লিসেনার আমি কি বলেছিলাম 2 নম্বর রুলসে টেল বা টেলসে পরিণত করতে হবে। দেখো সেজের সঙ্গে এস যুক্ত আছে, তাহলে এটা সেজ হয়ে যাবে টেলস।
দেখো টেলস কখন হবে, টেলস বা টেল কখন হবে সেটা তোমরা বুঝে নিবে। রিপোর্টিং ভাবের সঙ্গে যদি টু যুক্ত থাকে তাহলেই টেল বা টেলসে পরিণত করতে হবে। রিপোর্টিং ভাবের সঙ্গে এস যুক্ত থাকলে টেলের সঙ্গে এস যুক্ত করতে হবে, আর যদি রিপোর্টিং ভাবের সঙ্গে এস যুক্ত না থাকে তাহলে টেল যুক্ত করার কোনো দরকার হবে না। দেখো আবার রিপিট করছি, এই ছোট ছোট বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। দেখো এখানে রিপোর্টিং ভাবের সঙ্গে টু যুক্ত আছে, টু যুক্ত থাকলেই কিন্তু টেল বা টেলসে পরিণত করতে হবে, অন্যথায় কিন্তু যা আছে তাই রেখে দিতে হবে। কিংবা অন্যভাবে আমি বলতে পারি লিসেনার, দেখো এখানে মি লিসেনার আছে, সেই জন্য টেল বা টেলসে পরিণত করতে হবে। আর ভার্বের সঙ্গে যদি এস যুক্ত থাকে টেলের সঙ্গে এস যুক্ত করতে হবে, যদি না থাকে তাহলে করতে হবে না। ওকে, তো সেস টু এর বদলে আমাদের টেলস লিখলাম। আর যখনই টেলস বা টেল লিখবো তখন কিন্তু এই টু আর দ্বিতীয়বার লেখা দরকার হবে না, তাহলে কি হবে, হি টেলস মি। তো 2 নম্বর নিয়ম কিভাবে ব্যবহৃত হলো বুঝতে পারছো তোমরা। রিপোর্টিং ভাবের বদলে কি লিখতে হচ্ছে, টেল বা টেলসে পরিণত করতে হচ্ছে। দেখো রিপোর্টিং ভাবটিকে আমরা টেল বা টেলে পরিণত করলাম। 2 নম্বর রুলে কি বলা হয়েছিল, রিপোর্টিং ভাবটিকে টেল বা টেলসে পরিণত করতে হবে, করলাম, টেল বা টেলসে পরিণত করে নিলাম। অ্যান্ড 3 নম্বর রুলস কি বলছে, রিপোর্টিং স্পিচটিকে দ্যাট দ্বারা যুক্ত করতে হবে। এবার রিপোর্টিং স্পিচটিকে দ্যাট, এই রিপোর্টিং স্পিচটিকে আমাদের কি দিয়ে যুক্ত করতে হবে, দ্যাট, দ্যাট লিখে নিলাম। ওকে, দ্যাট লিখে এবার আমরা রিপোর্ট স্পিচটা লিখবো। মনে রাখবে ইনডাইরেক্ট স্পিচে কখনো কিন্তু কোটেশন থাকে না, ইনডাইরেক্ট স্পিচে কিন্তু কখনো তোমরা কোটেশন রাখবে না, কোটেশনটাকে উঠিয়ে দিবে, বাস হয়ে গেল। হ্যাঁ, ন্যারেশন চেঞ্জ করতে হলে প্রোনাউন মাস্ট বি চেঞ্জড, প্রোনাউনকে অবশ্যই পরিবর্তন করতে হবে। তো এখানে বুঝে নিতে হবে আই কাকে বোঝাচ্ছে। আই বলতে এখানে দেখো হি সেজ টু মি, স্পিকার কথাটি বলেছিল, তার মানে আই বলতে হিকে বোঝাচ্ছে। তোমাদের আমি আরও সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখবে রিপোর্টিং স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে স্পিকারকে বোঝাবে, কথাটা বুঝতে পারছো। রিপোর্টিং স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে স্পিকারকে বোঝাবে, আর যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে লিসেনারকে বোঝাবে। দেখো আই ফার্স্ট পার্সন, সেই জন্য কাকে বোঝাবে, হিকে, তাহলে অর্থাৎ সেই ক্ষেত্রে হি বসাবো। আর টেন্সের পরিবর্তন হবে না, হি থাকলে অ্যাম বসবে না, কি বসবে, ইজ বসবে, হি ইজ ওয়েল। তাহলে দেখো আমরা ইনডাইরেক্ট করে ফেললাম, হি সেজ টু মি আই এম ওয়েল, এটাকে আমরা ইনডাইরেক্ট করলে কি হচ্ছে, হি টেলস মি দ্যাট হি ইজ ওয়েল। ওকে, চলো আরেকটি উদাহরণ দেখাচ্ছি। দেখো আমি আরেকটি উদাহরণ দিয়েছি, এখানে কিন্তু লিসেনার নেই। হি সেজ এভরিওয়ান নোজ ইউ, হি সেজ, দেখো এখানে লিসেনার নেই বা এস এর সঙ্গে সেজের সঙ্গে রিপোর্টিং ভাবের সঙ্গে টু যুক্ত নেই, সেই জন্য কি করতে হবে, হি সেজ, যা আছে তাই রেখে দিতে হবে, কোনো চেঞ্জ করার দরকার হবে না। ওকে, আর রিপোর্ট স্পিচটিকে কি দিয়ে যুক্ত করতে হবে, দ্যাট দ্বারা, দ্যাট। আর এভরিবডি, এগুলো দেখো যা আছে তাই হবে, এভরি বডি নোজ, শুধু প্রোনাউন যেটা থাকবে সেটা চেঞ্জ হবে, প্রোনাউন ইউ। দেখো ইউ কাকে বোঝাচ্ছে, এখানে তো লিসেনার নেই, তাহলে নিজেকে ধরে নিতে পারো, মি, সেই জন্য আমরা এখানে মি বসাবো। তো চলো প্রোনাউন কিভাবে পরিবর্তন হয় সে সম্পর্কে আমি তোমাদের আরো ডিটেলসে আলোচনা করে দিচ্ছি। তার আগে আরেকটি উদাহরণ দেখে নাও। উপরে দুটি উদাহরণ তোমরা প্রেজেন্ট টেন্সে দেখছো, এবার দেখো উইল সে, রিপোর্টিং ভাব প্রেজেন্ট, এবার ফিউচার টেন্সে আছে, ফিউচার টেন্সে থাকলে সেম একই নিয়ম, সি, আর এখানে উইল সে যা আছে তাই হবে, উইল সেই হবে। কেন উইল সে হলো, কেন সে এর সঙ্গে টু যুক্ত নেই, সেই জন্য টেলে পরিণত করার কোনো প্রয়োজন নেই, সি উইল সে যা আছে তাই থাকছে। অ্যান্ড রিপোর্ট স্পিচটিকে দ্যাট দ্বারা যুক্ত করতে হবে, দ্যাট দ্বারা যুক্ত করলাম। অ্যান্ড আই বলতে কাকে বোঝাচ্ছে, সিকে, তাহলে সি লিখবো, আর বাকি যা আছে তাই, উইল গো টু স্কুল। ওকে, তো এবার চলো দেখে নিই প্রোনাউন কিভাবে পরিবর্তন করতে হয়। প্রোনাউনের পরিবর্তন অর্থাৎ প্রোনাউনের পজিশনগুলো তোমাদের ভালো মতো শিখে নিতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রোনাউনের পজিশনগুলো। ওকে, কেন কি ন্যারেশন চেঞ্জ করতে হলে প্রোনাউন পরিবর্তন তোমাদের জানতেই হবে, প্রোনাউন পরিবর্তন যদি না জানো তাহলে কিন্তু ন্যারেশন পারবে না। ওকে, তো আমরা জেনে নিই প্রোনাউনের পরিবর্তনগুলো কিভাবে করতে হয়। তো এবার আমরা দেখে নেই পজিশন অফ প্রোনাউনটা কেমনভাবে করতে হবে। পজিশন অফ প্রোনাউন অর্থাৎ কোন প্রোনাউনের পজিশন কি থাকে সেটা আমরা দেখে নিই। তো সাবজেক্ট প্রোনাউন কি আমরা আগে দেখে নিই। সাবজেক্ট প্রোনাউন দেখো আই, উই, ইউ, হি, সি, দে, এগুলোকে বলা হয় সাবজেক্ট প্রোনাউন। কেন, এগুলো সবসময় সাবজেক্টেই বসে। এবার এই প্রোনাউনগুলোকে মনে করো আইকে যদি বিফোর নাউনে বসাতে চাও তাহলে কি রূপে বসাতে হবে, মাই রূপে। যেমন মনে করো আঙ্কেলের আগে তুমি আইকে বসাতে পারো না, আই আঙ্কেল হয় না কখনো, কি হবে, মাই আঙ্কেল। মনে করো হোমের আগে তুমি আই বসাতে পারবে না, কি বসাতে পারবে, মাই। অর্থাৎ কোনো নাউনের আগে যদি বসাতে হয় তাহলে আই কি হয়ে যাবে, মাই হয়ে যাবে।
এবার আইকে যদি তুমি অবজেক্ট পজিশনে বসাতে চাও তাহলে সেটা মি হয়ে যাবে। সিমিলারলি দেখো উইকে তুমি যদি বিফোর নাউনে বসাতে চাও আওয়ার হয়ে যাবে, অ্যান্ড অবজেক্টে বসাতে গেলে আজ হয়ে যাবে। ইউ কি হয়ে যাবে, ইয়োর হয়ে যাবে বিফোর নাউনে, অ্যান্ড অবজেক্টে ইউ। হি বিফোর নাউনে হিজ হয়ে যাবে আর অবজেক্টে হিম। এভাবে দেখো সি হার সি উভয় ক্ষেত্রে একই থাকবে। আর দে বিফোর নাউনে দেয়ার হয়ে যাবে আর অবজেক্টে দেম হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো আমরা প্রোনাউনের পরিবর্তনগুলো ন্যারেশনে কিভাবে চেঞ্জ করব, কিভাবে কি করবো তার জন্য আমি তোমাদের এই নিয়মটা লিখে দিয়েছি, খুব ভালো মতো দেখবে। এখানে ডাইরেক্ট স্পিচে খুব ভালো মতো বোঝার চেষ্টা করবে। ডাইরেক্ট স্পিচে প্রোনাউন যদি ফার্স্ট পার্সন হয় তবে স্পিকারকে বোঝায়, আর সেকেন্ড পার্সন হলে লিসেনারকে বোঝায়, আর থার্ড পার্সন হলে কোনো পরিবর্তন করতে হয় না। অর্থাৎ থার্ড পার্সন যদি ডাইরেক্ট স্পিচে থার্ড পার্সন থাকে তাহলে মনে করবে তার কোনো পরিবর্তন করতে হবে না, যেমন আছে তেমনই রেখে দিতে হয়। তো ফার্স্ট পার্সন প্রোনাউন কোনগুলো আমি তোমাদের দেখো নিচে লিখে দিয়েছি। ফার্স্ট পার্সন প্রোনাউন হচ্ছে আই অ্যান্ড উই হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন হচ্ছে ইউ, অ্যান্ড থার্ড পার্সন হি সি দে, রাম শ্যাম যদু মধু ইত্যাদি হচ্ছে থার্ড পার্সন। তো এই ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন থাকলেই কিন্তু ডাইরেক্ট স্পিচের প্রোনাউন পরিবর্তন করতে হবে, আর যদি থার্ড পার্সনে থাকে তাহলে কোনো পরিবর্তন করার দরকার হয় না। তো চলো আরেকটি উদাহরণ আমরা দেখে নিই। দেখো তাহলে আমরা আবার একটু উদাহরণ সাহায্যে শিখে নিই। দেখো উদাহরণটি আমি কি লিখেছি, দে সে টু মি উই হ্যাভ সাবস্ক্রাইবড ইয়োর চ্যানেল। তো এটি হচ্ছে ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে দেখো সম্পূর্ণ অংশটি, তার মানে আমরা বুঝতে পারছি এটি ডাইরেক্ট স্পিচ। এবার যখন আমরা ন্যারেশন চেঞ্জ করবো অর্থাৎ ডাইরেক্টলি ইনডাইরেক্ট করবো তখন আমাদের কি করতে হবে, সবার আগে দেখে নিতে হবে রিপোর্ট স্পিচটি কোন সেন্টেন্সে আছে। আমরা বুঝতে পারছি এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। কি করে, দেখো সাবজেক্ট দিয়ে স্টার্ট হচ্ছে আর শেষে ফুল স্টপ, সেই জন্য এটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এবার অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার নিয়ম নাম্বার 1 কি বলেছিলাম, যদি লিসেনার থাকে অর্থাৎ ভার্বের সঙ্গে যদি টু যুক্ত থাকে তাহলে টেল বা টেলসে পরিণত করতে হবে। তাহলে সে টু আছে সেই জন্য টেলে পরিণত করলাম। দেখো দে যা আছে তাই রাখলাম, সে তার বদলে কি হয়ে গেলো, টেল হয়ে গেল। মি যা আছে তাই থাকছে, আর রিপোর্ট স্পিচটি কি দিয়ে যুক্ত হবে, দ্যাট লিখলাম। এবার দেখো উই কোন পার্সন, কোন পার্সন, ফার্স্ট পার্সন হলে কাকে বোঝাবে, স্পিকারকে বোঝাবে। স্পিকারকে এখানে দে, তাহলে এখানে আমরা কি লিখবো, দেই হবে, কেন কি উই এর পজিশন কি ছিল, সাবজেক্ট, আর দে সাবজেক্ট পজিশনে বসছে, দেই হবে। দে থাকলে কি হবে, হ্যাভ সাবস্ক্রাইবড ইয়োর। এবার দেখো ফলো করো, ইয়োর চ্যানেল, ইয়োর বোঝাচ্ছে, ইয়োর চ্যানেল দেখো নাউনের আগে আছে ইয়োর, বুঝে নিবে। এবার ইয়োর হচ্ছে তোমার কোন পার্সন, সেকেন্ড পার্সন হলে কাকে বোঝাচ্ছে, লিসেনারকে এখানে মি। এবার বলো মি নাউনের আগে কি বসবে, মি নাউনের আগে দেখে নাও, মি নাউনের আগে কি বসে, মাই। চলে আসো এবার দেখো, এবার ইয়োর বদলে আমরা কি লিখবো, মাই চ্যানেল। ওকে, কমপ্লিট, কোনো ইনভার্টেড কমা ইউজ হবে না, ফুল স্টপ হয়ে গেল। এতক্ষণ তোমরা দেখছিলে রিপোর্টিং ভাব যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টিং স্পিচের কিভাবে ইনডাইরেক্ট করতে হয়। তো বলতে পারো এতক্ষণ তোমরা দেখছিলে টেইলার, এখন আসল ফিল্ম শুরু। কেন কথাটা বললাম, দেখো রিপোর্টিং ভাব প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে এই ফর্মে পরীক্ষা আসে না বললেই চলে, পরীক্ষা আসে এখন থেকে আমি যেগুলো দেখাবো সেগুলো পরীক্ষা আসবে, এই জন্য খুব মনোযোগ দিয়ে। আর তবে হ্যাঁ, কোনো জিনিস বেসিক ছাড়া শেখা যায় না, সেই জন্য বেসিকটা আগে জানতেই হবে। সেই জন্য আমি তোমাদের বেসিকটা আগে দেখিয়ে দিলাম, কোনটা রিপোর্টিং ভাব, কোনটা রিপোর্টিং স্পিচ, ঠিক আছে। তারপর কিভাবে প্রোনাউনে চেঞ্জ করতে হবে, প্রোনাউনের পরিবর্তন, এগুলো তোমরা প্রথমে দেখে নিলে। এবার তোমরা দেখবে রিপোর্টিং ভাব যদি, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তবে রিপোর্টিং স্পিচের ভার্বের টেন্সের কি পরিবর্তন হয়। তো জেনে নেই, রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তবে রিপোর্টিং স্পিচের ভার্বের টেন্সের নিম্নলিখিত পরিবর্তনগুলি হয়। কি পরিবর্তন হয় আমি এক এক করে তোমাদের দেখাচ্ছি। ডাইরেক্টের রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তবে ইনডাইরেক্ট করার সময় তাকে কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট। দেখো প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার তোমাদের জানা আছে, সাবজেক্ট প্লাস ভাব ওয়ান, অর্থাৎ আমরা এভাবে বলতে পারি যদি প্রেজেন্ট ইনডিফিনিট রিপোর্টিং স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট প্লাস ভাব ওয়ান হয় তবে ইনডাইরেক্টে সেটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট প্লাস ভাব টু। সিমিলারলি যদি ডাইরেক্টে রিপোর্টিং স্পিচ
রিপোর্টের স্পিচ পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় সেই রিপোর্টের স্পিচটা হয়ে যাবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি অর্থাৎ পাস্ট পারফেক্ট হয়ে যাবে। সিমিলারলি যদি ডাইরেক্ট স্পিচে রিপোর্টের স্পিচে অ্যামিজার থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় সেটা ওয়াজ ওয়ার হয়ে যাবে। তারপর হ্যাজেব থাকলে সেটা হ্যাড হয়ে যাবে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন হয়ে যাবে, অ্যান্ড শ্যাল উইল থাকলে শুড উড হয়ে যাবে। আর আরেকটা জিনিস, অ্যানি মডেল এক্সাম্পল মে, ক্যান, এটসেট্রা, এসব যদি থাকে তাহলে তাদের পাস্ট ফর্ম অফ মডেল, তাদের পাস্ট ফর্ম লিখতে হবে। উদাহরণ হিসেবে যেমন মে এর পাস্ট ফর্ম কি মাইট হয়ে যাবে, ক্যান থাকলে ক্যানের পাস্ট ফর্ম কি কুড হয়ে যাবে। আর হ্যাড, ইউনিভার্সাল ট্রুথ, হ্যাবিচুয়াল অ্যাকশন এসব যদি থাকে তাহলে নো চেঞ্জ, তাহলে কোনো পরিবর্তন করতে হবে না। এছাড়া আরও কিছু চেঞ্জেস হয়, যেমন চেঞ্জেস ইন টাইম অ্যান্ড প্লেস। কী হবে, যেমন নাও থাকলে দেন হয়ে যাবে, হেয়ার থাকলে দেয়ার হয়ে যাবে, দিস, দ্যাট, দিস, দোজ, এগো, বিফোর। এছাড়াও আরও কিছু, যেমন টুডে, দ্যাট ডে, টুমরো, দ্য নেক্সট ডে, ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, দ্য প্রিভিয়াস নাইট। এগুলো তোমরা খাতায় লিখে নেবে। ওকে, এবার চলে আসো আমরা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে কীভাবে করব তার রুলসটা আগে আমরা লিখে নিই। এবার সবার আগে আমরা তাহলে জেনে নিই রিপোর্টে স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ন্যারেশন চেঞ্জ করার নিয়মগুলো কী কী। নাম্বার ওয়ান, রিপোর্টিং ভার্বের বদলে টোল্ড লিখতে হবে। রিপোর্টিং ভার্বের বদলে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব কোনটা, সেইটের বদলে কী লিখতে হবে, টোল্ড লিখতে হবে। তবে লিসেনার বা সেইট এর সঙ্গে টু না থাকলে কোনো পরিবর্তন করতে হবে না, অর্থাৎ সেইট টু যদি না থাকে তাহলে যেমন আছে তেমনই রেখে দিতে হবে। অ্যান্ড নাম্বার টু, রিপোর্টের স্পিচটিকে দ্যাট দ্বারা যুক্ত করতে হবে। তো চলে আসো কিছু এক্সাম্পল দেখি। এই দুটো এক্সাম্পল তোমরা একটু ভালো মতো ফলো করবে, তাহলে আশা করি অ্যাসার্টিভ সেন্টেন্স ন্যারেশন তোমরা ফুললি শিখে যাবে। দেখো এক্সাম্পল নম্বর 1 কি বলছে, হি সেড টু মি আই উইল প্লে নাও। ফলো করো, দেখো সেইড অর্থাৎ রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে আছে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে থাকে তাহলে কি কি পরিবর্তন হবে আমি তোমাদের অলরেডি দেখিয়ে দিয়েছি। এবার চলে আসো, এবার ন্যারেশন চেঞ্জ আমরা করব। কিভাবে করব দেখো, হি, নো চেঞ্জ, হি যা আছে তাই থাকবে, অর্থাৎ স্পিকারের কোনো পরিবর্তন হবে না। এই চলে আসছো রিপোর্টিং ভার্বের বদলে কি লিখতে হবে, তোমাদের বলেছিলাম রিপোর্টিং ভার্বের বদলে কি লিখতে হবে, টোল লিখতে হবে। হ্যাঁ, কখন লিখতে হবে, যদি টু যুক্ত থাকে। এখানে দেখো রিপোর্টিং ভার্বের সঙ্গে টু যুক্ত আছে, তাহলে এখানে আমরা কি লিখবো, সেড টু এর বদলে কি লিখবো, টোল্ড। এখানে মনে রাখবে যদি টু যুক্ত না থাকতো তাহলে কিন্তু আমরা টোল্ড লিখতাম না, তাহলে সেইডই লিখতাম। আর যেহেতু টু আছে তার মানে আমরা টোল্ড লিখতে পারি, হি টোল্ড মি। আর রিপোর্টের স্পিচটিকে কি দিয়ে যুক্ত করতে হবে বলেছিলাম, দ্যাট, তাহলে এখানে লিখবো আমরা দ্যাট। এবার চলে আসি, এবার প্রোনাউন অবশ্যই পরিবর্তন করতে হবে। প্রোনাউন কি, আই বলতে ফার্স্ট পার্সন, তাই তো। ফার্স্ট পার্সন হলে কাকে বোঝাবে, স্পিকারকে হি। তাহলে হি কার জায়গায় বসবে, আয়ের জায়গায়। আয়ের পজিশন কি ছিল, সাবজেক্ট পজিশন, অর্থাৎ হি যা আছে তাই, কোনো রকম পরিবর্তন হবে না, হি। এবার দেখো শ্যাল উইল আছে, উইল থাকলে আমরা জানি উড হয়ে যাবে, তাই তো, উড প্লে। অ্যান্ড নাও থাকলে কি হবে, নাও থাকলে দেন হয়ে যাবে, দেন হয়ে গেল ইনডাইরেক্ট। চলে আসো এক্সাম্পল নাম্বার 2 কি আছে দেখো, দে সেড টু হিম উই উইল কাম হিয়ার টুমরো। সেম রিপোর্টিং ভার্ব পাস্ট ফর্মে আছে, তাহলে কি করব আমরা, কিভাবে করব, দে, স্পিকার যা আছে তাই থাকছে, সেড টু এর বদলে কি লিখবো, টোল্ড, অ্যান্ড হিম যা আছে তাই, অ্যান্ড রিপোর্টের স্পিচটিকে কি দিয়ে যুক্ত করতে হবে, দ্যাট লিখবো। এবার দেখো উই বলতে ফার্স্ট পার্সন কাকে বোঝাচ্ছে, দে কে বোঝাচ্ছে, তাই তো। উই ফার্স্ট পার্সন, সেই জন্য কাকে বোঝাবে, স্পিকারকে বোঝাবে, দে কে বোঝাচ্ছে, দে। এবার উইর পজিশন কি ছিল, সাবজেক্ট, তাহলে দে এর সাবজেক্ট পজিশনে দেই হবে, দে। অ্যান্ড উইল থাকলে আবার উড কাম। হেয়ার কি হয়ে যাবে, দেয়ার। অ্যান্ড টুমরো কি হয়ে যাবে, টুমরো দ্য নেক্সট ডে। কমপ্লিট। এবার চলে আসো এক্সাম্পল নাম্বার 3। এবারে এক্সাম্পল নাম্বার 3 দেখো কি আছে, ইউ সেইড হেয়ার লিভস এ লায়ন। এখানে দেখো লিসেনার কিন্তু নেই, তাহলে আমরা কিভাবে করব, দেখো
ইউ সেইড, তাহলে লিসেনার যেহেতু নেই সেহেতু সেটকে আমরা পরিবর্তন করব না, তার মানে টু যুক্ত নেই এখানে, সেই জন্য আমরা সেটকে টোল্ডে পরিণত করবো না, যা আছে তাই ইউ সেইড। ওকে, কি দিয়ে যুক্ত করতে হবে? সেম একই নিয়ম, দ্যাট দ্বারা যুক্ত করতে হবে, অ্যান্ড বাকি সব একই নিয়ম হবে। হিয়ার কি হয়ে যাবে? দেয়ার, দেয়ার। এবার দেখো হিয়ার লিভস, লিভস ভার্বের সঙ্গে এস যুক্ত আছে, তার মানে এটা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ পাস্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু দেখো রিপোর্ট স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের এটা কী করতে হবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিটে করতে হবে, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভাব ওয়ান থাকলে সাবজেক্ট প্লাস ভাব টু করতে হবে। তাহলে কি হয়ে যাবে? লিভস এর ভাব টু ফর্ম লিভড এ লায়ন। ওকে, নাও কোশ্চেন নাম্বার 4 কি বলছে? কোশ্চেন নাম্বার 4 দেখে নাও। আই ডোন্ট নো মাস্টার, সিদ্ধা সেইড। এখানে দেখো আই ডোন্ট নো মাস্টার, রিপোর্ট স্পিচ ইনভার্টেড কমার মধ্যে দেওয়া আছে, তার মানে এটা রিপোর্ট স্পিচ, অর্থাৎ রিপোর্ট স্পিচ আগে দেওয়া আছে আর রিপোর্টিং ভাব পরে দেওয়া আছে। আর এখানে ভালো মতো ফলো করো, দেখো লাইন স্টেটমেন্টটি ভালো মতো পড়লে তোমরা বুঝতে পারবে। সিদ্ধা সেইড অর্থাৎ সিদ্ধা হচ্ছে স্পিকার, তাই তো? আর এখানে লিসেনারও কিন্তু উল্লেখ আছে, কি? লিসেনারটাকে মাস্টার। তাহলে এবার আমরা এর ইনডাইরেক্ট কীভাবে করব? তাহলে যখনই রিপোর্টিং ভাব পার্ট পরে থাকুক বা আগে থাকুক, যখন আমরা ইনডাইরেক্ট করব তখন রিপোর্টিং ভাব পার্টটাই আগে লিখতে হবে। তাহলে আমরা কীভাবে লিখবো? সিদ্ধা। এবার দেখো সেইডকে বদলে কি আমরা টোল্ড লিখবো? হ্যাঁ, অবশ্যই লিখবো, কেন কি এখানে লিসেনার দেওয়া আছে, সেই জন্য কি লিখবো? টোল্ড। ওকে, লিসেনার দেওয়া আছে বলে কিন্তু আমরা সেটকে বদলে টোল্ড লিখলাম। টোল্ড কাকে বলছে? লিসেনারকে। টোল্ড মাস্টার। ওকে, কি দিয়ে যুক্ত হবে? দ্যাট দিয়ে। এবার দ্যাট দিয়ে কোনটা হবে? রিপোর্ট স্পিচ। আই বলতে কাকে বোঝাচ্ছে? স্পিকারকে, অর্থাৎ সিদ্ধাকে। সিদ্ধার বদলে কি লিখবো? হি। ডোন্ট নো, ডোন্ট আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ হয়, তার মানে এটি রিপোর্ট স্পিচ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তাহলে এটা হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। ডোন্ট পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট স্ট্রাকচার কি? পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু, অর্থাৎ ডোন্ট হয়ে যাবে ডিড নট। ডিড নট নো। ওকে, তাহলে এবার আমরা চলে আসবো অ্যাসার্টিভ শেষ। এবার আমরা চলে আসবো ইন্টারোগেটিভ। এবার আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কী করে চেঞ্জ করতে হয়। তো তার আগে আমাদের জেনে নিতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন কত ধরনের হয়। দেখো আমি তোমাদের আগে বলে দিচ্ছি, ইন্টারোগেটিভ বা কোশ্চেন দু ধরনের হয়, একটা হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন আর একটা হচ্ছে WH কোশ্চেন। ইয়েস নো টাইপ কোশ্চেন কোনগুলো? একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাচ্ছি, যেমন আর ইউ ওয়েল, অ্যান্সার কি আসবে? ইয়েস কিংবা নো। সুতরাং এটা এই ধরনের কোশ্চেন হচ্ছে ইয়েস নো টাইপ কোশ্চেন। আরেক ধরনের কোশ্চেন হয় সেটা হচ্ছে WH কোশ্চেন, যেমন হোয়াট ইজ ইউর নেম। WH এটা হচ্ছে WH ওয়ার্ড কোশ্চেন, অর্থাৎ WH কোশ্চেনের ক্ষেত্রে কী হবে? WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন শুরু হবে। আর তোমরা জানো কোশ্চেনের শেষে হচ্ছে কোশ্চেন মার্ক থাকবে। কোশ্চেন চেনার সহজ উপায় হচ্ছে শেষে কোশ্চেন মার্ক থাকবে। কোশ্চেন মার্ক থাকলে আমরা বলতে পারি এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, তো এবার ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন কী করে চেঞ্জ করতে হয় তার নিয়মগুলো আমরা দেখে নিই। নাম্বার 1, রিপোর্টিং ভাবের বদলে আক্সড লিখতে হয়। রিপোর্টিং ভাবের বদলে মনে রাখবে, রিপোর্টিং ভাব সে সেট টু থাক কিংবা শুধু সেট থাক, যাই থাক না কেন আক্সড লিখতে হবে। ওকে, নাম্বার 2, ইয়েস নো টাইপ কোশ্চেন হলে রিপোর্টের স্পিচটিকে ইফ দিয়ে, আর WH কোশ্চেন হলে রিপোর্টের স্পিচটিকে সেই WH ওয়ার্ড দিয়ে যুক্ত করতে হয়। ক্লিয়ার? অ্যান্ড কোশ্চেন নাম্বার 3, রিপোর্টের স্পিচটিকে স্টেটমেন্ট বলতে ASVO মানে সাবজেক্ট ভার্ব অ্যান্ড অবজেক্ট, এই ফর্মে পরিণত করতে হয়। তো চলে আসো আমরা এক্সাম্পল দেখি দুইটা। কি দেওয়া আছে দেখো, হি সেইড আর ইউ ওয়েল। দেখো ইন্টারোগেটিভ, এটা হচ্ছে রিপোর্টের স্পিচ হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এর ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব। তো দেখে নেই, হি সেইডের বদলে কি হবে? রিপোর্টিং ভাবের বদলে বলছিলাম আক্সড হবে, এই আক্স লিখলাম। অ্যান্ড দেখো এটা ইয়েস নো টাইপ কোশ্চেন, সেই জন্য কী দিয়ে যুক্ত হবে? ইফ দিয়ে, হয়ে গেল। এবার দেখো আর থাকলে তোমাদের আমি বলছিলাম রিপোর্টিং ভাব যদি পাস্ট ফর্মে থাকে তবে রিপোর্ট স্পিচের ভার্বের টেন্সের নিম্নলিখিত পরিবর্তনগুলি হয়। কি কি পরিবর্তন হয় তোমাদের বলে দিয়েছিলাম। অ্যামিজার থাকলে ওয়াজ ওয়ার হয়ে যায়, তাহলে এখানে আর আছে তাহলে নিশ্চয়ই ওয়াজ ওয়ার হয়ে যাবে। কিন্তু ওয়াজ ওয়ার দেখো আমি তোমাদের নাম্বার 3-তে বলেছিলাম কি স্টেটমেন্টে পরিণত করতে হবে। স্টেটমেন্ট পরিণত করতে হলে আগে সাবজেক্ট লিখতে হবে। ওকে, আগে সাবজেক্ট কোনটা? আর ইউ, এর মধ্যে সাবজেক্ট কোনটা? ইউ, তাহলে ইউ লিখতে হবে। কিন্তু ইউ কাকে বোঝাচ্ছে? ইউ এখানে তো উল্লেখই নেই, তাহলে নিচেকে ধরে নিবে। ওকে, তাহলে আমরা ধরে নিই আই। অ্যামিজার হয়ে যাবে ওয়াজ ওয়ার, তাহলে আই থাকলে কি বসবে? ওয়াজ,
আই ওয়াজ ওয়েল, শেষে ফুল স্টপ। ওকে, এক্সাম্পল নাম্বার 2। এবার 2 নম্বর উদাহরণ দেখো, হোয়ার ডু ইউ লিভ, শি আস্কড। এখানে দেখো রিপোর্টিং স্পিচটি কিন্তু আগে দেওয়া আছে আর রিপোর্টিং ভাব পরে দেওয়া আছে। ওকে, আর এখানে মজার বিষয় দেখো রিপোর্টিং ভাব অলরেডি আস্কডই লেখা আছে। তো আমাদের নিশ্চিন্তে আমরা যা লেখা আছে তাই লিখে দিব। কিভাবে করব আমরা, শি আস্কড। ওকে, আর কি দিয়ে যুক্ত হবে, দেখো রিপোর্টিং স্পিচটি হচ্ছে WH কোশ্চেন, তাই না? রিপোর্টিং স্পিচটি হচ্ছে WH কোশ্চেন, তাহলে আমি কি বলেছিলাম, যদি WH কোশ্চেন হয় তাহলে সেই WH কোশ্চেন দিয়ে যুক্ত করতে হবে, অর্থাৎ হোয়ার দিয়ে যুক্ত করতে হবে। তাহলে হোয়ার লিখে নিলাম, অ্যান্ড তারপরে কি আছে, ডু ইউ লিভ, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হয়ে যাবে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ডু ইউ লিভ, সাবজেক্ট কোনটা, ইউ কাকে বোঝাচ্ছে, আবার এখানে অবজেক্ট নেই, মানে লিসেনার নেই, সেহেতু আমরা ধরে নেব নিজেকে, তাহলে সেক্ষেত্রে হবে আই, আর প্রেজেন্ট ইনডিফিনিট ছিল, হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট, লিভ হয়ে যাবে লিভড। ওকে, স্টেটমেন্ট। আরো কিছু উদাহরণ দেখাচ্ছি। দেখো এই উদাহরণটিতে বলা হয়েছে, আর ইউ ট্রাভেলিং অ্যালোন সিস্টার, দ্য ম্যান আস্কড। এটি দেখো এখানেও রিপোর্ট স্পিচ আগে দেওয়া আছে, আর স্পিকারকে দ্য ম্যান, আর লিসেনারকে সিস্টার। তাহলে আমরা এটাকে আমরা ন্যারেশন চেঞ্জ কি করে করব, দ্য ম্যান আস্কড, কাকে জিজ্ঞেস করছে, সিস্টারকে, সেক্ষেত্রে আমরা সিস্টার লিখতে পারি, সিস্টার। দেখো এটা ইয়েস নো টাইপ কোশ্চেন, তাহলে ইফ দিয়ে জয়েন হবে, ইফ। এবার দেখো আর ইউ, এখানে সাবজেক্টকে ইউ বলতে কাকে বোঝাচ্ছে, সিস্টারকে বোঝাচ্ছে, ইউ বলতে কাকে বোঝাচ্ছে, সিস্টারকে বোঝাচ্ছে। তাহলে সিস্টার কেন বোঝাচ্ছে সিস্টার, দেখো ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, আমি বলেছিলাম তোমাদের সেকেন্ড পার্সন হলে লিসেনারকে বোঝাবে, আর লিসেনারকে এখানে সিস্টার, তাহলে সিস্টারের জন্য হবে সি। আর আছে অ্যামিজার থাকলে হয়ে যাবে ওয়াজ ওয়ার, তাহলে অর্থ সি ওয়াজ অ্যান্ড ট্রাভেলিং, এগুলো যা আছে তাই, ট্রাভেলিং অ্যালোন, শেষ হবে ফুল স্টপ, যেহেতু স্টেটমেন্ট। ওকে, এবার আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন। তো তার আগে আমাদের জেনে নিতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স বলতে বোঝায় সেই সেন্টেন্সকে যে সেন্টেন্সের দ্বারা আদেশ, অনুরোধ, উপদেশ প্রভৃতি দেওয়া হয়। তোমাদের সাধারণভাবে আমি আরও সাধারণভাবে বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্স তোমরা চিনবে কী করে। দেখবে ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয় আর শেষ হবে ফুল স্টপ দিয়ে। তোমরা এক্সাম্পলগুলো দেখলে তোমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে। তো চলে আসো আমরা ইনডাইরেক্ট কীভাবে করব তার নিয়মগুলো আগে দেখে নিই। তো নাম্বার 1, রিপোর্টিং ভাবের বদলে অর্থানুযায়ী। অর্ডার্ড কখন হবে, যখন আদেশ বোঝাবে। রিকোয়েস্টেড কখন হবে, যখন অনুরোধ বোঝাবে। বা অ্যাডভাইস কখন বসবে, যখন উপদেশ বোঝাবে। বা ফরবেড কখন বসবে, যখন নিষেধ বোঝাবে। বা টোল্ড কখন বলবে, যখন কিছু না বোঝা যাবে, ইত্যাদি। এসব আকারে পরিণত করতে হবে রিপোর্টিং ভাবকে। অ্যান্ড নাম্বার 2, রিপোর্টিং স্পিচটিকে টু দ্বারা যুক্ত করতে হবে। ভেরি সিম্পল। তো চলে আসো আমরা কিছু উদাহরণ দেখে নিই। উদাহরণ নাম্বার 1, হি সেড টু মি লিভ মি অ্যালোন। দেখো লিভ মি অ্যালোন, এই রিপোর্টিং স্পিচটি কি দিয়ে শুরু হয়েছে, লিভ একটা ভার্ব, তাই তো? যেহেতু ভার্ব দিয়ে শুরু, আমি কি বলেছিলাম ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হবে আর শেষ হবে কি ফুল স্টপ দিয়ে। ভার্ব দিয়ে শুরু, ফুল স্টপ দিয়ে শেষ, তাহলে সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। মানে না বুঝলেও চলবে, কিন্তু মানে বোঝার জন্য তোমাদের কেন রিপোর্টিং ভাব চেঞ্জ করতে হবে, সেই জন্য মানেটা একটু তো আইডিয়া রাখতেই হবে। দেখো লিভ মি অ্যালোন কি বোঝাতে পারে, লিভ মি অ্যালোন হতে পারে আদেশ, হতে পারে। তো চলো এটা আদেশ করছি, আদেশই হতে পারে। হি সেইডের বদলে কি লিখবো আমরা, অর্ডার্ড। আর যখনই আমরা অর্ডার বসাবো তখন টু বসাবো না, তখন মি। অ্যান্ড কি দিয়ে যুক্ত হবে বলেছিলাম, টু দিয়ে, টু। আর জাজ লিভ, হ্যাঁ প্রোনাউন মাস্ট বি চেঞ্জড। প্রোনাউন কি, মি কাকে বোঝাচ্ছে, মি ফার্স্ট পার্সন অর্থাৎ হিকে বোঝাচ্ছে, তাহলে কি হয়ে যাবে, হি অবজেক্ট পজিশনে, তাহলে হিম হবে, হিম অ্যালোন। হয়ে গেল আমাদের ন্যারেশন চেঞ্জ। চলো কোশ্চেন নাম্বার 2, দ্য পাসারবাই সেইড প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার। দেখো এখানে তো পরিষ্কার বুঝতেই পারছো, রিপোর্ট স্পিচ প্লিজ দিয়ে শুরু, শেষে ফুল স্টপ, তার মানে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর প্লিজ দিয়ে শুরু, তার মানে বুঝতে পারছো রিকোয়েস্টেড। তাহলে এটাকে আমরা ন্যারেশন কি করে করবো, দ্য পাসারবাই কি করছে, সেইডের বদলে কি হবে, রিকোয়েস্টেড
কী দিয়ে যুক্ত হবে? টু দিয়ে। আর যেহেতু প্লিজ থাকার জন্য আমরা বুঝে গেছি রিকোয়েস্ট বোঝাচ্ছে, রিকোয়েস্টেড তো আমরা লিখেছি তাই না, সেহেতু আর প্লিজ আমরা লিখবো না। ওকে, প্লিজের পর থেকে লিখবো টু গিভ। অ্যান্ড প্রোনাউন অবশ্যই চেঞ্জ হবে, মি বলতে কাকে বোঝাচ্ছে? পাসার বাইকে, তাহলে হিম হয়ে যাবে অবজেক্ট পজিশন, হিম এ গ্লাস অফ ওয়াটার। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 3 আরেকটি উদাহরণ দেখে নিই। কী বলছে? টিচার সেইড ডোন্ট টেল এ লাই। কী বোঝাচ্ছে এটা? টিচার সেইড ডোন্ট টেল এ লাই, এটা কি বোঝাচ্ছে? আদেশ, অনুরোধ, উপদেশ, উপদেশ। তাহলে আমরা কি লিখবো এখানে? টিচার অ্যাডভাইসড। আর যখনই নেগেটিভ হয়ে যাবে তখন কিন্তু টু এর আগে নট কথাটা লিখে নেবে, এটা নেগেটিভ সেন্টেন্স, সেই জন্য নট টু হবে। ওকে, নট টু। আর যখনই আমরা নট টু বসাবো তখন এই ডোন্ট, ডিড নট এইসব থাকলে বসাবো না। ওকে, নট টু টেল এ লাই। ওকে, অ্যান্সার কি হয়ে যাচ্ছে? দ্য টিচার অ্যাডভাইসড নট টু টেল এ লাই। ওকে, আশা করি বুঝতে পারছো। তো এতক্ষণ পর্যন্ত তোমরা দেখছো ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু উইদাউট লেট, আর এখন দেখবে ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট। কেন কি? ইম্পারেটিভ সেন্টেন্স দু ধরনের হয়, একটা হচ্ছে লেট ছাড়া আর একটা লেট দিয়ে। তো লেট দিয়ে যে সেন্টেন্সগুলো থাকে তাদের ন্যারেশন চেঞ্জ করতে হলে যে নিয়মগুলো জানতে হবে সেই নিয়মগুলো আমি তোমাদের আগে বলে দিচ্ছি, সেই নিয়মগুলো আগে খাতায় নোট করে নাও। তো নাম্বার 1, লেট দিয়ে দেখবে স্ক্রিনে ভালো মতো ফলো করবে, লেট দিয়ে যে সমস্ত ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে, এবার সেই লেট দিয়ে যদি প্রস্তাব বোঝায়, লেট দিয়ে যদি প্রস্তাব বোঝায় তাহলে রিপোর্টিং ভাবের বদলে প্রপোজড বা সাজেস্টেড লিখতে হয়। আর প্রার্থনা বা অনুরোধ বোঝালে, মানে লেট দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু হয় সেই লেট দিয়ে যদি প্রস্তাব বোঝায় তাহলে কি লিখতে হবে? রিপোর্টিং ভার্বের বদলে প্রপোজড বা সাজেস্টেড লিখতে হবে। আর যদি প্রার্থনা বা অনুরোধ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বের বদলে কি লিখতে হবে? রিকোয়েস্টেড কিংবা উইশ লিখতে হবে। ক্লিয়ার হলো নাম্বার 1। অ্যান্ড নাম্বার 2, রিপোর্টের স্পিচটিকে দ্যাট দ্বারা যুক্ত করতে হবে, অন্যান্য অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই। অ্যান্ড নাম্বার 3, রিপোর্টেড স্পিচটিকে স্টেটমেন্টে পরিণত করতে হবে। স্টেটমেন্ট বলতেই সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। ওকে, স্টেটমেন্টে পরিণত করতে হবে। অ্যান্ড নাম্বার 4, যদি প্রস্তাব বোঝায় তাহলে প্রস্তাব বোঝালে লেটের বদলে শুড, আর প্রার্থনা বা অনুরোধ বোঝালে লেটের বদলে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু লিখতে হবে। এটুকু মাথায় রাখবে, যদি প্রস্তাব বোঝায় তাহলে লেটের বদলে কি লিখতে হবে? শুড লিখতে হবে। আর যদি অনুরোধ বা প্রার্থনা বোঝায় তাহলে লেটের বদলে মাইট কিংবা মাইট বি অ্যালাউড লিখতে হবে। আশা করি বুঝতে পারছো তোমরা। তো চলো এবার এক্সাম্পল দেখি। এক্সাম্পল নাম্বার 1, হি সেইড লেট আস প্লে ক্রিকেট। দেখো, হি সেইড লেট আস প্লে ক্রিকেট, চলো আমরা ক্রিকেট খেলি। তো এটা নিশ্চয়ই প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে, সেই জন্য আমরা কীভাবে করবো? দেখো, হি সেইডের বদলে কি লিখবো? সেইডের বদলে লিখবো প্রপোজড, অ্যান্ড দ্যাট দ্বারা যুক্ত হবে দ্যাট। তারপরে কি হবে? বলছি স্টেটমেন্টে পরিণত করতে হবে। স্টেটমেন্ট বলতে সাবজেক্ট অর্থাৎ আজকে সাবজেক্ট পজিশন লিখতে হবে। আজ বলতে কাকে বোঝাচ্ছে? হি কে বোঝাচ্ছে। দেখো, আজ কিন্তু প্লুরাল ফর্ম, সেই জন্য হি এর প্লুরাল ফর্ম বসাতে হবে। হি এর প্লুরাল ফর্ম কি? দে। সুতরাং তাহলে দে লিখতে হবে, যেহেতু সাবজেক্ট পজিশন সেই জন্য দে হলো। এবার দেখো, লেটের বদলে কি লিখতে হবে? প্রপোজাল বোঝাচ্ছিল, মানে প্রস্তাব বোঝাচ্ছিল, সেই জন্য লেটের বদলে কি লিখতে হবে? শুড লিখতে হবে। তাহলে আমরা লিখলাম শুড, অ্যান্ড তারপর যা আছে তাই, প্লে ক্রিকেট। তাহলে দেখো অ্যান্সারটা আমাদের কি দাঁড়াচ্ছে? হি প্রপোজড দ্যাট দে শুড প্লে ক্রিকেট। চলো আরেকটি উদাহরণ দেখি কি বলছে। নাম্বার 2 উদাহরণ দেখে নাও। শি সেইড লেট মি কাম ইন। শি সেইড লেট মি কাম ইন, মানে আমাকে আসতে দিন, দয়া করে আমাকে আসতে দিন। অর্থাৎ এই লেট দিয়ে কি বোঝাচ্ছে? রিকোয়েস্ট বোঝাচ্ছে। সেই জন্য আমরা এটাকে ইনডাইরেক্টলি কিভাবে করব? শি কি লিখবো? রিকোয়েস্টেড। হয়ে গেল। কেন? লেট দিয়ে রিকোয়েস্টেড বোঝাচ্ছিল, সেই জন্য আমরা সেইডের বদলে, রিপোর্টিং ভাবের বদলে রিকোয়েস্টেড লিখলাম। এবার দ্যাট দিয়ে যুক্ত হবে, দ্যাট লিখে নিলাম। ওকে, এবার দেখো আবার বলছি স্টেটমেন্ট করতে হবে। স্টেটমেন্ট বলতে কে সাবজেক্ট পজিশনে লিখতে হবে। মি বলতে কাকে বোঝাচ্ছে? সি কে বোঝাচ্ছে। সাবজেক্ট পজিশনে সি হবে, অর্থাৎ সি হচ্ছে। অ্যান্ড লেটের বদলে কি লিখতে হবে? লেটের বদলে বলেছিলাম মাইট অথবা মাইট বি অ্যালাউড, যে কোনো একটা লিখতে পারো। হয় মনে করো মাইট লিখলে, অথবা মাইট, যে কোনো একটা লিখলেই চলবে। মাইট বি অ্যালাউড টু, এটাও লিখতে পারো।
লিখার পর যা আছে তাই কি আছে, কাম ইন, কাম ইন হয়ে গেল। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াচ্ছে, শি রিকোয়েস্টেড দ্যাট শি মাইট অথবা মাইট বি অ্যালাউড টু কাম ইন। ক্লিয়ার? আমরা দেখবো অপটেটিভ সেন্টেন্স। তো সবার আগে জানতে হবে অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। অপটেটিভ সেন্টেন্স দেখো আমি তোমাদের বলছি, যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করা বোঝায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। সংজ্ঞা জানলে এবার আমাদের জানতে হবে কি করে আমরা চিনব। দেখো ইংলিশে সাধারণত অপটেটিভ সেন্টেন্স মে, MAY, মে অথবা হ্যাড দিয়ে শুরু হয়, মে অথবা হ্যাড দিয়ে শুরু হয়। যদি কোনো সেন্টেন্স মে দিয়ে কিংবা হ্যাড দিয়ে শুরু হয় এবং শেষে ফুল স্টপ থাকে তাহলে বুঝে নিবে সেটা অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? চলো এবার দেখে নেই অপটেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হলে কী কী নিয়ম আমাদের মাথায় রাখতে হবে। নাম্বার 1, রিপোর্টিং ভাবের বদলে উইশড কিংবা প্রেড লিখতে হবে। রিপোর্টিং ভাবের বদলে কি লিখতে হবে, উইশড অথবা প্রেড হয়ে গেল। অ্যান্ড নাম্বার 2, রিপোর্টের স্পিচটিকে দ্যাট দ্বারা যুক্ত করতে হবে। অ্যান্ড নাম্বার 3, রিপোর্টের স্পিচটিকে স্টেটমেন্টে পরিণত করতে হবে। অ্যান্ড নাম্বার 4, মেয়ের বদলে MAY, যে মেয়ে থাকবে মেয়ের বদলে মাইট লিখতে হবে। আশা করি বুঝতে পারছো। এবার দেখো উদাহরণ দেখো 1 নম্বর, হি সেইড মে গড ব্লেস ইউ। দেখো মে দিয়ে শুরু হচ্ছে আর শেষে ফুল স্টপ, তার মানে এটি অপটেটিভ সেন্টেন্স। এবার এটাকে আমরা কি করে ন্যারেশন চেঞ্জ করব। দেখো স্পিকার যা আছে তাই থাকবে, হি। অ্যান্ড সেড কি বলেছিলাম, সেডের বদলে উইস্ট কিংবা প্রেড লিখতে হবে। আমরা প্রেড লিখতে পারি, প্রেড। আর কি দিয়ে যুক্ত হবে, দ্যাট দিয়ে। দেখুন উপরে নিয়মে পরিষ্কার লেখা আছে দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। আর স্টেটমেন্ট হলে আগে সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট কোনটা, গড। আর গড থার্ড পারসন, যা আছে তাই, গডের কোনো চেঞ্জ হবে না। আর গড সবসময় ক্যাপিটাল লেটার হয়, গড। এবার মে কি হয়ে যাবে, কি বলেছিলাম, মে মাইটে পরিণত হবে, তাহলে মাইট ব্লেস। অ্যান্ড ইউ প্রোনাউন মাস্ট বি চেঞ্জ। প্রোনাউন কাকে বোঝাচ্ছে, দেখো এখানে লিসেনার নেই, নিজেকে ধরে নাও, তাহলে নিজেকে ধরলে মি হবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সারটি কি হচ্ছে, হি প্রেড দ্যাট গড মাইট ব্লেস মি। মাথা ঢুকলো? চলো আরেকটি উদাহরণ দেখছি। নাম্বার 2 দেখো, হি সেইড হ্যাড আই ওয়ান আ লটারি। দেখো এটা হ্যাড দিয়ে শুরু হয়েছে, আগের উদাহরণটি আমি মে দিয়ে বলেছিলাম, এবার দেখো হ্যাড দিয়ে শুরু হয়েছে কিন্তু শেষে ফুল স্টপ আছে। এখানে যদি কোশ্চেন মার্ক থাকতো তাহলে কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো, কিন্তু যেহেতু শেষে ফুল স্টপ আছে সেহেতু এটি অপটেটিভ সেন্টেন্স। ওকে, তো কিভাবে করব, একই রুলস। হি সেইডের জায়গায় আমরা রিপোর্টিং ভাবের বদলে আমরা প্রেড বা উইশ লিখতে পারবো, যেটা খুশি লিখতে পারো, কোনো অসুবিধা নেই। চলো উইশ লিখলাম, উইশড দ্যাট। এবার চলে আসো আই বলতে কাকে বোঝাচ্ছে, হিকে বোঝাচ্ছে, হি লিখলাম। অ্যান্ড হ্যাড, এখানে তো মে নাই, তো আরও টেনশন ফ্রি, যা আছে তাই, শুধু হ্যাডটাকে পরে লিখতে হবে, আগে সাবজেক্ট তারপর হ্যাড। অ্যান্ড ওয়ান এ লটারি। এই হয়ে গেল অপটেটিভ সেন্টেন্স। ক্লিয়ার? এবার আমরা দেখব এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে আগে জেনে নিই। এক্সক্লেমেটরি সেন্টেন্স বলতে বোঝায় যে সেন্টেন্স দ্বারা কোনো বিস্ময়, ঘৃণা, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। তো আমরা ইংরেজিতে কি করে চিনব, ইংরেজিতে চেনার জন্য খুবই ইজি, এক্সক্লেমেশন সিম্বল তোমরা জানো, এই যে একটা বাংলা যাকে দাড়ি বলে তার নিচে ডট, অর্থাৎ আমরা ব্যাট বল বলতে পারি, এটা ব্যাট এটা বল। দেখো যদি কোনো সেন্টেন্সে এই ব্যাট বল চিহ্ন দেখো, অর্থাৎ এক্সক্লেমেশন, ব্যাট বল, আমরা ছোটোবেলায় ব্যাট বল বলতাম সেই জন্য তোমাদের ব্যাট বল বললাম, এই ব্যাট বল যদি সিম্বল দেখো তাহলে মনে করবে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি এই সিম্বল দেখলেই তোমরা বুঝতে পারবে এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স কি না। তবু আমি তোমাদের আরও ডিটেলসে আলোচনা করছি। দেখো এক্সক্লেমেটরি সেন্টেন্সকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ইন্টারজেকশনাল এক্সক্লেমেশনস, একটা হচ্ছে ইন্টারজেকশনাল এক্সক্লেমেশনস, অ্যান্ড আরেকটা হচ্ছে WH এক্সক্লেমেশনস। ইন্টারজেকশনাল এক্সক্লেমেশনস কী হবে, ইন্টারজেকশন এক্সক্লেমেশন হচ্ছে স্টার্ট উইথ ইন্টারজেকশন, ইন্টারজেকশনাল এক্সক্লেমেশনগুলো স্টার্ট উইথ ইন্টারজেকশন দিয়ে শুরু হবে। এবার প্রশ্ন, ইন্টারজেকশন কোনগুলো, ইন্টারজেকশন হচ্ছে ওহ, আহ, হুররে, আলাস, এইসব হচ্ছে। আরও বলা যায় যেমন ফি, FIE, ফি, এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে এই ধরনের ওয়ার্ডগুলো হচ্ছে ইন্টারজেকশন। অর্থাৎ যদি কোনো সেন্টেন্স দেখছো এই ধরনের ইন্টারজেকশন দিয়ে শুরু হচ্ছে তাহলে সেটা হবে ইন্টারজেকশনাল এক্সক্লেমেশন। ওকে, আর তার শেষে অবশ্যই এক্সক্লেমেশন সিম্বল থাকবে, কার শেষে থাকবে, ওই ইন্টারজেকশনের শেষে।
আর পরের অংশটুকু অর্থাৎ বাকি যে অংশটুকু সেন্টেন্সের যে বাকি অংশটুকু থাকবে সেটা হবে স্টেটমেন্ট হবে। যেমন একটা উদাহরণ দেখো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে বিষয়টি। যেমন হুররে, দেখো ইন্টারজেকশন, তার শেষে এক্সক্লেমেশন সিম্বল আছে, আর শেষে দেখো স্টেটমেন্ট দেওয়া আছে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স। কী ধরনের এক্সক্লেমেটরি? ইন্টারজেকশনাল এক্সক্লেমেটরি। ক্লিয়ার? এবার দেখো আরেকটি আমাদের জানতে হবে WH এক্সক্লেমেশন। WH এক্সক্লেমেশন কী হয়? স্টার্ট উইথ আ WH ওয়ার্ড, লাইক হোয়াট, হাউ, এটসেট্রা। যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট বা হাউ দিয়ে অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে সেটি হবে WH এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেমন হোয়াট আ বিউটিফুল প্লেস, দেখো শেষে এক্সক্লেমেশন সিম্বল আছে অ্যান্ড হোয়াট দিয়ে শুরু হয়েছে, সুতরাং এটা হোয়াট দিয়ে শুরু হলে কিন্তু ইন্টারোগেটিভ হবে না। সবসময় যে হোয়াট দিয়ে শুরু হলেই যে ইন্টারোগেটিভ হবে এমন কোনো কথা নেই। হোয়াট দিয়ে শুরু হলে এক্সক্লেমেটরি সেন্টেন্সও হতে পারে। হোয়াট দিয়ে শুরু হয়েছে, শেষে এক্সক্লেমেশন। এক কথায় যদি সেন্টেন্সে দেখো এই এক্সক্লেমেশন সিম্বল রয়েছে তাহলেই আমরা বলতে পারি এটি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি এক্সক্লেমেটরি সেন্টেন্স তোমরা চিনতে পারবে। এবার চলো এক্সক্লেমেটরি সেন্টেন্স কী করে আমরা ন্যারেশন চেঞ্জ করবো সেটা দেখে নিই। নাম্বার ওয়ান কী আছে দেখো, রিপোর্টিং ভাবের বদলে অর্থানুযায়ী বুঝে নিবে। সবসময় একটাই যে হবে তেমন কোনো কথা নেই। অর্থানুযায়ী এক্সক্লেমড ইন জয়, দেখো ব্র্যাকেটে লিখে দিয়েছি আনন্দ, অর্থাৎ আনন্দ বোঝালে এক্সক্লেমড ইন জয় লিখতে হবে রিপোর্টিং ভাবের বদলে। আর যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড ইন সরো লিখতে হবে। আর যদি বিস্ময় বোঝায় তাহলে এক্সক্লেমড ইন ওয়ান্ডার লিখতে হবে। আর যদি চিৎকার করে কিছু বলা বোঝায় তাহলে ক্রাইড আউট লিখতে হবে। আর যদি কিছু না বুঝতে পারো, কোনো কিছু ব্যাখ্যা করা বোঝায় তাহলে শুধু এক্সক্লেম লিখতে হবে, লিখে ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যান্ড নাম্বার 2, রিপোর্ট স্পিচটিকে দ্যাট দ্বারা যুক্ত করতে হবে। অ্যান্ড নাম্বার 3, রিপোর্ট স্পিচটিকে স্টেটমেন্টে পরিণত করতে হবে। অ্যান্ড নাম্বার 4, WH ওয়ার্ড যদি থাকে, দেখো WH ওয়ার্ড থাকতে পারে এক্সক্লেমেটরি সেন্টেন্সে। যদি WH ওয়ার্ড থাকে তবে তার পরিবর্তে ভেরি বা গ্রেট লিখতে হবে। ভেরি বা গ্রেট কার বদলে? WH ওয়ার্ডটির বদলে। এবার দেখতে হবে WH ওয়ার্ডটির দ্বারা যে শব্দটির বর্ণনা দিচ্ছে সেই শব্দের আগে ভেরি বা গ্রেট লিখতে হবে। চলো এবার কিছু উদাহরণ দেখে নিই। দেখো এখানে বলছে দে সেইড হুররে উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ। দেখো এটা ইন্টারজেকশনাল এক্সক্লেমেশন। হুররে দিয়ে আমরা জানি কি বোঝায়? আনন্দ। তাহলে আমরা লিখতে পারি কি লিখবো? দে সেইড এর বদলে কি লিখবো? এক্সক্লেমড ইন জয়। এক্সক্লেমড ইন জয় লিখলাম, দ্যাট দিয়ে যুক্ত করতে হবে। আর এই যে হুররে, এর থেকে আমরা কিন্তু বুঝতে পারছি এটি এক্সক্লেমড ইন জয় প্রকাশ করছে, সেই জন্যে আমরা কিন্তু আর দ্বিতীয়বার এই ইন্টারজেকশন লিখবো না। তাছাড়া তোমাদের বলেও দিয়েছি স্টেটমেন্টে পরিণত করতে হবে রিপোর্ট স্পিচটিকে। দেখো আমরা জানি ইন্টারজেকশনাল এক্সক্লেমেশনের দ্বিতীয় অংশটুকু স্টেটমেন্টই থাকে। শুধুমাত্র তাহলে যা আছে তাই লিখে দিব, শুধু প্রোনাউন চেঞ্জ করবো। উই বলতে কাকে বোঝাচ্ছে? উই বলতে আমরা ফার্স্ট পার্সন, তার মানে স্পিকারকে বোঝাচ্ছে। স্পিকারকে এখানে দে, তাহলে দে হবে। অ্যান্ড হ্যাজেভ থাকলে কি হয়ে যায়? হ্যাড হয়ে যায়। আর যা আছে ওয়ান দ্য ম্যাচ। ক্লিয়ার? এবার এক্সাম্পল নাম্বার 2 কি বলছে? শি সেইড অ্যালাস মাই গ্র্যান্ডফাদার হ্যাজ গন। তো এখানে কি নিশ্চয়ই বুঝতে পারছি অ্যালাস দিয়ে দুঃখ প্রকাশ করা হয়। তাহলে আমরা কিভাবে করব? দেখো শি সেইডের বদলে কি লিখবো? দুঃখ প্রকাশ করছে, তার মানে এক্সক্লেমড ইন সরো। দ্যাট দ্বারা যুক্ত হবে দ্যাট। অ্যান্ড মাই বলতে কাকে বোঝাচ্ছে? শিকে বোঝাচ্ছে। তাহলে মাই গ্র্যান্ডপা কি হয়ে যাবে? তাহলে মাই গ্র্যান্ডপা হয়ে যাবে, দেখো নাউনের আগে মাই আছে, আর তাহলে শি নাউনের আগে কি হয়ে যাবে? হার গ্র্যান্ডপা। হার গ্র্যান্ডপা। হ্যাজেভ থাকলে কি হয়ে যাবে? হ্যাড অ্যান্ড গন। কমপ্লিট। শেষে কিন্তু ফুল স্টপ হয়ে গেল। তাহলে এবার চলে আসি কোশ্চেন নাম্বার 3। হি সেইড হোয়াট আ বিউটিফুল প্লেস। দেখো এটি কিন্তু WH এক্সক্লেমেশন। দেখো হোয়াট আ বিউটিফুল প্লেস, শেষে এক্সক্লেমেশন সিম্বল দেওয়া আছে, WH ওয়ার্ড দিয়ে শুরু। তাহলে কিভাবে করবো? দেখো হোয়াট আ বিউটিফুল প্লেস কি বোঝাচ্ছে এখানে? হি এক্সক্লেমড ইন কি প্রকাশ করছে? বিস্ময় প্রকাশ করছে, তাহলে এক্সক্লেমড ইন ওয়ান্ডার হয়ে গেল। হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট। এখানে সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে প্লেস, তাই না? তাহলে আমরা লিখতে পারি দ্যাট ওয়াজ আ বিউটিফুল প্লেস, অথবা ইট লিখতে পারি, অথবা
দেখো হোয়াট এ বিউটিফুল প্লেস, এই হোয়াট দিয়ে কোন প্লেসটি বর্ণনা দিচ্ছে, মানে হোয়াট দিয়ে কার বর্ণনা দিচ্ছে, প্লেসটি বর্ণনা দিচ্ছে। তাহলে তাহলে আমরা লিখতে পারি দ্যাট দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল। এটাকে অন্যভাবে এভাবে করতে পারতে, দ্যাট দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল, অথবা এটাও লিখতে পারতে দ্যাট দ্যাট ওয়াজ আ ভেরি বিউটিফুল প্লেস। ওকে, যাই হোক আমি এখানে হোয়াট দিয়ে কার বর্ণনা করছি সেটি আগে লিখে নিলাম, অর্থাৎ স্টেটমেন্টে পরিণত করতে হবে, সেই জন্য সাবজেক্ট আগে লিখে নিলাম। সাবজেক্ট কোনটা? প্লেস, দ্য প্লেস ওয়াজ ভেরি বিউটিফুল। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 4 এবার আরেকটি দেখে নিই। আমরা অনেক সময় বলে থাকি, দেখো হি সেড গুড মর্নিং, গুড নাইট এটসেট্রা। তাহলে এই ধরনের সেন্টেন্স যদি থাকে, এটাও এক্সক্লেমেটরি সেন্টেন্স, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ন্যারেশন চেঞ্জ করব? ভেরি সিম্পল। কিভাবে করব দেখো, হি সেড দিয়ে কি বোঝাচ্ছে এখানে? রিপোর্টিং হওয়ার বদলে আমরা লিখবো সেড দিয়ে কি, গুড মর্নিং কি, গ্রিট করা। তাহলে আমরা লিখতে পারি, তো আমরা লিখতে পারি গ্রিটেড, হি গ্রিটেড উইথ, কি বলে গ্রিট করছে? গুড মর্নিং। হি গ্রিটেড উইথ গুড মর্নিং। হয়ে গেল, এই হচ্ছে আমাদের ন্যারেশন চেঞ্জ। তো তোমরা একদম এ টু জেড টোটাল ন্যারেশন এই ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো তোমরা কেমন শিখতে পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ওকে, থ্যাংক ইউ।